কারো উপস্থিতি টের পেয়ে জিহাদ মাথা তুলে। তার শরীর দুর্বল খানিকটা। শরীরে দুর্বলতা চেয়ে মনে দুর্বলতায় তার কাছে অধিক যন্ত্রণার। চোখের সামনে বাবা মাকে দেখেও তার ভাবান্তর হয় না। নিস্তেজ চক্ষুজোড়া মেলে অস্থির হয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। আলোর আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে ব্যস্ত এক মানবীকে চোখে পড়ে তার। নিমিষে সে চিনে যায় মানবীটিকে। মৃদু হাসে সে। জিহাদকে এমন নির্বিকার দেখে হুট করে তার গালে চড় কষিয়ে দেন জেসমিন। তার চোখের কোল বেয়ে অশ্রুধারা অবিরাম ঝরছে। এমন পাষাণ ছেলেকে যদি তিনি মেরে ফেলার সুযোগ পেতেন, তাহলে সেই কাজটি করতে দ্বিতীয়বার ভাবতেন না। জিহাদ চোখ বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস নিল। এখন আর তার রাগ দেখানোর কোনো মানেই নেই। তার শুধু একটাই চাওয়া, অন্ধকারে ডুবে থাকা মানবীটিকে এক ঝলক চোখে দেখা। ৬-৭টা মাসের মতো যে সে তার ভালোবাসাকে দেখেনি। তোর মতো ছেলেকে আমার পালন করাই ভুল হয়েছিল। উচিত ছিল ছোটবেলায় তোকে মেরে ফেলা। অন্তত তোর এমন জঘন্য রূপ দেখা থেকে বাঁচতাম। তোকে যদি একটা কুকুরের সাথেও তুলনা করা হয় না, কুকুরকেও অপমান করা হবে। জেসমিনের চেঁচিয়ে ওঠা কণ্ঠে জিহাদ রক্ত চোখ মেলে তাকায়। রোশানলের আগুনে জ্বলতে লাগলো তীব্রভাবে। আক্রোশে ফেটে পড়ল সে নিজেও। কোন অধিকারে আপনি আমাকে মেরে ফেলার কথা বলছেন? হ্যাঁ, আপনি তো আমার আপন মা নন, সৎমা। আপনি শুনেছেন? সৎমা। আর সৎমা হয়েও নিজেকে কখনই আমার নিকট আপন করে তুলতে পারেননি, যার কারণে আমাকে কুকুর পাওয়ার অধিকারটাও আপনার নেই, মিসেস জেসমিন চৌধুরী। টেবিলের ওপর স্টিলের গ্লাসকে জোরে ছুঁড়ে ফেলল সে। তা দেখে দারোগা এসে দ্রুত জিহাদের হাত আর পা চেয়ারের সাথে বেঁধে দিলেন। জেসমিন চৌধুরী থমকালেন কয়েক মুহূর্তের জন্য। দৃষ্টিজোড়া তার নিবদ্ধ হলো জিহাদের ক্রোধপূর্ণ চোখে। এই ছেলেকে তিনি ছোটবেলা থেকেই বুকে আগলে বড় করেছেন। মিতালি বেঁচে থাকাকালীন সময়েও এই জিহাদকে তিনি পালন করেছিলেন, যে কিনা তার আঁচল ধরে ধরে ঘুরত সারাটা ক্ষণ। আজ সেই তাকে সৎ মা বলে দূরে ঠেলে দিচ্ছে। বুক ভার হয়ে এলো জেসমিনের। আফজাল জিহাদকে ধমকে উঠলেন। জিহাদ, মুখ সামলাও। কাকে কি বলছো তুমি? তোমার জন্মের পর থেকে কিন্তু জেসমিনের কাছে বড় হয়েছো। ও তোমার আপন মা না হলেও আপন মায়ের চেয়ে কম নয়। জিহাদ তাচ্ছিলের হাসি মুখে ফুটিয়ে চেয়ারে হেলে বসল। আপন মায়ের মতো হলেও তিনি দায়িত্ব পালন করেননি। কি দায়িত্ব পালন করেনি শুনি? এমন তো না যে জেসমিন তোমাকে সৎ ভেবে দূরে ঠেলে দিয়েছে। সেটা ঘটেছে মিস্টার আফজাল চৌধুরী। ন্যূনতম লজ্জা বোধটুকু নেই যে তুমি তোমার বাপের নাম ধরে ডাকছো। আর কবে তোমাকে দূরে ঠেলেছে? সৎ মায়ের মতন কি আচরণ কবে করেছে? জিহাদ এবার চোখ মুখে অজস্র ঘৃণা ফুটিয়ে তুলল। সোজা হয়ে বসে ঘৃণা নিয়েই বলতে লাগলো সে। বেশ, তাহলে তো আপনাদের সবটাই বলতে হয়। তাহলে শুনুন প্রথম থেকে। মায়ের বেঁচে থাকার সময় আর মৃত্যুর পরেও আমি মিসেস জেসমিন চৌধুরীর ছায়ায় বড় হই। বলতে গেলে আমার মা বলতে শুধু ওনাকে মানতাম। ভুল হওয়ার পর থেকে আমি কখনো ওনাকে সৎমা মানতাম না, ভালোবাসতাম সবচেয়ে বেশি। কিন্তু জহিরের অসুস্থতার পর থেকেই যেন আমার প্রতি ওনার কেয়ার সব কমে যেতে লাগলো। জহির মায়ের শোকে মানসিক রোগীতে পরিণত হয়, সেটা কিছুটা বুঝতাম আমি। আফজাল বাধা দিয়ে বললেন, এটা অস্বাভাবিক কিছু নয়। জেহের অসুস্থ ছিল, তাই ওকে অ্যাটেনশন বেশি দেওয়া হতো। জিহাদ জবাব দিল না। সে তার মতো বলে যেতে লাগলো। আমাকে আলাদা ঘর করে দেওয়া হলো। তারপর থেকে দেখতে লাগলাম জেসমিন চৌধুরী জেহেরের প্রতি খেয়াল রাখছেন বেশি। তার খাওয়া হলো কিনা, গোসল করলো কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, আরও অনেক কিছু যেগুলো আগে আমার ক্ষেত্রেও করতেন। তবে তা যে কমে যেতে লাগলো তা আমি বুঝতাম ধীরে ধীরে। আমাকে খাবার খাইয়ে দিতেন খুব কম। আমাকে আমার কাছে ঘুমিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন, সেটা আর করছিলেন না তিনি। মাঝে মধ্যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকতাম, এই বুঝে মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দেবেন। কখনো তো দরজার কাছে ঘুমিয়ে গিয়েছিলাম। জেবা আসার পরও তেমন ছিলেন। জেবা আর আমার থেকে সব কিছুই জেহেরকে প্রাধান্য দিতেন। তাকে সবসময় জেহের রুমের সামনে ঘুরঘুর করতে দেখা যেত। ছোট হওয়ায় আমিও তাই ভাবতাম যে জেহের অসুস্থ, তাই তার প্রতি বিশেষ খেয়াল রাখা হতো। কিন্তু যখন বড় হতে লাগলাম তখন জেহের নিজ দায়িত্ব নিজে তুলে নিল। তবুও দেখতাম সবসময় উনি সেই জেহেরের পেছনে থাকতেন।
জেহের যাতে তাকিয়ে আমাদের মতোই মা ডাকে। আর সবসময় খাবার টেবিলে নিজের পছন্দের খাবার পেতাম না, সব ছিল জেহেরের পছন্দের, যে কিনা কখনোই জেসমিন চৌধুরীকে পাত্তা দিত না। তার পছন্দের সব কিছু করাটা আমার কাছে জাস্ট বিরক্ত লাগতো। টাকা পয়সার অভাব না থাকলেও ভেতরে ভেতরে মায়ের ভালোবাসা প্রচণ্ড অভাব বোধ করতাম। তখন থেকে জেহেরের প্রতি আলাদা ক্ষোভ জন্মালো। সে এত ভালোবাসা পাওয়ার যোগ্য মনে হলো না আমার। আমি শুধু জেহেরকে সব ধরনের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাইতাম। তাই বড় হওয়ার পর থেকে বুঝে শুনে ওর ঔষধের সাথে একটু একটু করে ড্রাগস মেশাতাম। আর যখন দেখলাম আমার ভালোবাসাকে সে তখন নিজের করে নিয়েছে, তখন আরও বেশি রাগ হতে লাগলো। সে কেন এত ভালোবাসা পাবে? আমি 2 বছর এনশিতাকে ভালোবেসেছে, আর জেহের কিনা মাত্র প্রথম দেখাতে এনশিতাকে নিজের দাবি করলো। মায়ের ভালোবাসা তো পেলামই না। তারপর যেখানে এনশিতাকে সারা জীবনের সঙ্গী বানাতে চাইলাম, তাকেও পেলাম না। আমার রাগে মাথা ফেটে যাচ্ছিল। ড্রাগসের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম। জেহেরের গার্ডসের মধ্যে একজন থাকতো, তার সাহায্যে জেহেরের দেশের বাইরে থাকলে তার মাধ্যমে ড্রাগস মেশানো ওষুধ খাওয়াতাম, যাতে ও মরে যায় আর সব ভালোবাসা আমার হয়ে যায়। বলেই থামলো জিহাদ। তার পানির তেষ্টা পেয়েছিল বড্ড, কিন্তু তার হাত বাঁধা, আর সামনে বসে থাকা দুজনকে বলা যে বৃথা, তাই আর বলল না। এই যে সামনে তার সৎ মা নামক আপন মা বসে আছেন, অথচ তিনি বুঝতেই পারছেন না যে তার ছেলের গলা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। এতক্ষণে ঈশিতা, আফজাল আর জেসমিনের চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। জিহাদের টকটকে লাল দৃষ্টি তার মাঝে নিবদ্ধ। আর কেউ না দেখলেও ঈশিতা ঠিকই দেখলো জিহাদের চোখের কোণে ভিড় করা অশ্রু জল। আফজাল আর জেসমিন দুজনেই থম মেরে বসে রইল। আফজাল এমনিতেও সন্তানদের বেশি সময় দিতে পারতেন না, আর জেসমিন বোধ হয় জেহেরকে অ্যাটেনশন দিতে গিয়ে ভুলেই গেছেন যে তার আরো 2টি সন্তান আছে, যে বা ছোট থেকেই ম্যাচিওরড, তাই তাকে নিয়ে আলাদা করে ভাবা লাগেনি। আর জিহাদ, সে যে মনে এত ক্ষোভ পুষে রেখেছে, তার কোনোটাই তো অযৌক্তিক নয়। তিনি সত্যিই সবকিছুতে জেহেরের প্রাধান্য বেশি দিয়েছিলেন, সবসময় জেহেরের কাছে যাওয়ার বাহানা খুঁজতেন, অথচ আরেকজন যে সবসময় তারই ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকত, তা তিনি বুঝেও যেন বুঝেননি। অপরাধ বোধে তার মাথা হেঁট হয়ে যেতে লাগলো। বসে থাকবেন না, লজ্জা থাকলে মুহূর্তে উঠে যাবেন। তারপর আর বসে থাকতে পারেননি তারা। কোনো রকমে নড়বড়ে শরীর নিয়ে জেসমিন উঠে আসেন। এখন শুধু জিহাদ আর ঈশিতা। জিহাদের দৃষ্টি এখনো ঈশিতার উপর। কত মাস পর ঈশিতাকে দেখতে পেল সে, চোখ দুটো যেন জড়িয়ে যাচ্ছে, তাতে অস্বস্তিরা দানা বাঁধছে ঈশিতার শরীরে। জিহাদ নিজেই হেসে বলল, এসো বসো। তোমারও নিশ্চয়ই তাদের মতো অনেক প্রশ্ন আছে, তাই না? বলো বলো, সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই তো আমার আশা। ঈশিতা একবার বাহিরে গিয়ে ফিরে আসলো হাতে গ্লাস নিয়ে, এনে জিহাদের সামনে রাখে। জিহাদ এতেই যেন চরম তৃপ্তি বোধ করে। এই মেয়েটা আজ তার জীবনে থাকলে ছোটবেলার সব কষ্ট ভুলে যেত নিমিষেই। সাজিয়ে রাখার জন্য কি পানি এনেছো নাকি? দেখছো না আমার হাত বাঁধা? জিহাদ কি চায় তা সে বুঝতে পারল। ইতস্তত করতে লাগলো ঈশিতা, তবুও মানবিকতার খাতিরে সে গ্লাস নিয়ে জিহাদের পাশে দাঁড়িয়ে পানি খাওয়ায়। পানি পান করার সময় জিহাদের নজর ছিল ঈশিতার মুখে। তৃপ্তির একটা শ্বাস নিয়ে সে বলে, যাক, জীবনে অনেক কিছু পূর্ণ না হলেও একটা আশা পূর্ণ হলো। যাও যাও বসো। কি বলবে বলো? এখানে বসে থাকতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে, ফেনাতে বলবো? ঈশিতা একটা কথা বলল না। সে টেবিলের উপর চেয়েছিল শুধু। একবার পূর্ণ দৃষ্টি মিলে তাকায় জিহাদের দিকে। জিহাদ আর জেহেরের চেহারা এক হওয়ায় যে কেউ জিহাদকে জেহের বলে ভুল করবে। যেন জেহের উস্কু খুস্কু চুল, বিধ্বস্ত চেহারা আর রক্তিম চোখ নিয়ে বসে আছে। জেহের সে আগের মতো হিংস্র থাকলে তাকেও রাগের সময় এমন লাগতো। ঈশিতা মনে মনে শুকরিয়া আদায় করলো জেহেরকে সুস্থ করে দেওয়ার জন্য। আপনার প্ল্যান কি? ঈশিতার প্রশ্নটি খুবই অপ্রয়োজনীয় ঠেকল জিহাদের কাছে। সে হো হো করে হেসে উঠল, হাসতে হাসতেই বলল, প্ল্যান তো আবার আমার? কে যে বড় নেই সেটা? খবরদার ওই মুখে আমার নামটাও নেবেন না। ঈশিতা ঝাঁঝালো গলায় বলল কথাটা। হাসি থামায় জিহাদ। ঘাড়টাকে হালকা কাত করে তাকায় সে। জিহাদের এমন কাজে ঈশিতার বুকের ভেতরটা ধপ করে উঠল। 6-7 মাস আগের জেহেরকে দেখছে যেন সে। ভয়ে ঈশিতার সামনের গ্লাসটির অবশিষ্ট পানি ঢকঢক করে পান করল। জিহাদ ঘাড় কাত করে হাসল। তার এঁটো পানি খেয়েছে ঈশিতা। এই মুহূর্তে সত্যি জিহাদকে মারাত্মক ভয়ানক লাগছে। ঈশিতার ঘাম ছুটানো ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখলো কতক্ষণ জিহাদ, তারপর বলে উঠল, আমাকে দেখে জেহেরকে মনে পড়ে গেল, তাই না?
ঈশিতা তৎক্ষণাৎ তাকালো জিহাদের দিকে। জিহাদ কি করে জানলো? তোমাকে দেখে বোঝা যাচ্ছে, বাট চিন্তা নেই, আমি জেহেরের মতো না। আজে বাজে কথা রাখুন আর বলুন আপনি এমন কেন করেছেন। জিহাদ অবাক হওয়ার ভঙ্গিতে বলল। আমি আবার কি করলাম? বিরক্তিতে ঈশিতা মুখ দিয়ে চকারান্ত শব্দ তুলল। জানেন না কি করেছেন? এই যে জেহেরকে মারা, আমাকে জোর করে তুলে নেওয়া, এইসব আপনি কেন করেছেন? বাবাকে কেন মারতে চেয়েছিলেন? একটু আগেই তো শুনলে জেহেরকে কেন মারতে চেয়েছে, তাহলে এক প্রশ্ন বারবার কেন করছো? মা জেহেরকে একটু বেশি না হয় ভালোবেসেছিল, এই সামান্য কারণেই আপনি জেহেরকে মারতে চেয়েছেন? জিহাদ শক্ত গলায় বলল। এটা মোটেও সামান্য কারণ নয় ঈশিতা। তুমি তো তোমার মা বাবার সঙ্গ পেয়েছ ছোট থেকে, তাই তুমি বুঝতে পারছো না। আমি তো ছোটবেলা থেকেই বাবার আদর পাইনি। মায়ের আদর যতটুকু পেয়েছে, পরবর্তীতে সব জেহের ছিনিয়ে নিয়েছে। এতে জেহেরের কি দোষ? জেহের তো তখন মাকে দেখতে পারেনি, এখনো না। জেহের অসুস্থ থাকায় মা শুধু ওর প্রতি একটু বেশি অ্যাটেনশন দিয়েছে, ব্যাস। তো জেহের কি দোষ করলো? ওর দোষ ও কেন জন্ম নিল পৃথিবীতে। ও আসার পর থেকে সবকিছু ছিনিয়ে নেয় আমার থেকে। প্রথমে আমার আপন মাকে, তারপর সৎমা, আর তারপর আমার ভালোবাসার তুমিকে। ঈশিতা তাচ্ছিল সহকারে বলল। ভালোবাসা? সিরিয়াসলি আপনি আমাকে ভালোবাসেন? আপনার কাছে মনে হচ্ছে না এটা পৃথিবীর সেরা জোক? আমাকে যদি সত্যিই ভালোবেসে থাকেন তাহলে নোংরামো করতে চেয়েছিলেন কেন? আমি এটা করতে চাইনি ঈশিতা। আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি, ইভেন এখনো বাসি। ও প্লিজ, দয়া করে নোংরামোটাকে ভালোবাসার রূপ দেবেন না। জিহাদ অস্থির হয়ে পড়ল। ঈশিতা, বিশ্বাস করো, তখন আমার মাথায় পাগল ভর করেছিল। আমি আমি সত্যি এমনটা করতে চাইনি। নয়নিকার কথা আমার যে কি হলো, ব্রেন ওয়াশ হয়ে গেছিল একদম। তোমাকে পাওয়াটা মুখ্য হয়েছিল তখন। যে করেই হোক, সত্যি বলছি আমি। জিহাদকে থামিয়ে ভ্রু কিঞ্চিত কুঁচকায় ঈশিতা। এক মিনিট, নয়নিকা মানে? নয়নিকা কেন এমন আইডিয়া দেবে? ও কখনোই এমনটা চাইবে না। সব আপনার প্ল্যান, আমি বুঝি। যেভাবে জিজ্ঞেস করে দেখো, নয়নিকা এসব করতে বলেছিল। আমি প্রথমে সায় দিইনি, ওই আমাকে বারবার বলতো। পরে ভেবে দেখলাম এমন করে তোমাকে পাওয়াটা আরো সহজ হবে, তাই এমন করেছিলাম। তাহলে নয়নিকাকে মারলেন কেন? নয়নিকা যেহেতু আপনার সাহায্য করতে চেয়েছিল, তাহলে ওকে কেন এত নৃশংসভাবে হত্যা করলেন? আর জেবা কোথায়? ও একজন বিশ্বাসঘাতক, তাই যেবার খবর জানে না। আমার কেন যেন মনে হচ্ছে আপনি নিজেই নয়নিকাকে ফুসলিয়েছেন। না হলে নয়নিকা কখনোই আমার ক্ষতি করতে চাইতো না। কি করে ফুসলিয়েছেন ওকে বলুন? কি এমন বলেছিলেন যে নয়নিকা তার বেস্ট ফ্রেন্ডের এত বড় ক্ষতি করতে চাইলো? জিহাদ চোখ বড় করে বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। তোমাকে পুরো ঘটনা বলতে হয় তাহলে? হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতেই তো এসেছি। জিহাদ সরাসরি ঈশিতার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো। তোমাকে 2 বছর ধরে ভালোবাসি। যখন থেকে ভালোবাসি তখন থেকে তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চাইতাম। ঈশিতা থামিয়ে দিয়ে বলল। লাইফ পার্টনার না বলে বেড পার্টনার বলতেই পারতেন। ঈশিতা প্লিজ, আমার ভালোবাসাকে খারাপভাবে দেখবে না। খারাপ কাজ করলে খারাপভাবে দেখা অস্বাভাবিক কিছু নয়। জিহাদ ওই প্রসঙ্গে কথা বাড়ায় না। তোমাকে যখন জেহের বিয়ে করতে চায় তখন আমার রাগ হয়। তোমার বাবাকে জেহেরের নামে উল্টাপাল্টা বলে, যাতে তোমাকে বিয়ে না দেয়। তোমাকে তোমার বাবা পর উল্টো দিকে হাঁটা শুরু করে, তাতেই আমার রাগ হয়। এই জন্যই সুযোগ খুঁজছিলাম তোমার বাবাকে শাস্তি দেওয়ার। কেউ যদি আমার পছন্দের বাইরে কাজ করে তাকে আমি ছাড় দিই না কখনো। তাই যেদিন নয়নিকাকে মারি সেদিন তোমার বাবাকে মারতে বাসায় যায়। তবে পুরোপুরি মারতে পারেনি, আশেপাশে মানুষ এসে যায়। ওই দিন আমি জেহেরের সাথে মিলিয়ে ড্রেস আর লেন্স পরেছিলাম, যার কারণে তোমার মা আমাকে জেহের ভেবে নেয়। জঘন্য আপনি। জিহাদ বাঁকা হাসছে তাতে। তোমাকে না পেয়ে যখন আমি পাগল হয়েছে তখন নয়নিকা এসে হাত মেলে আমাদের সাথে। জেবা আগে থেকে আমার সাথে ছিল। রাফিদকে জেবা ভালোবাসে। রাফিদকে মারাটা জেবা সহ্য করতে পারেনি, তাই সেও রেগেছিল জেহেরের উপর। জেহেরকে কোনোভাবেই কষ্ট দিতে পারলেই সেও খুশি। নয়নিকা আমাদের হেল্প করতে চায় তোমাকে পেতে। আমরা প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না নয়নিকা যে তোমার বেস্ট ফ্রেন্ড সেটা জানে, তাই ওর প্রতি তেমন বিশ্বাস হচ্ছিল না। ও বলেছে ও নাকি তোমার ক্ষতি চায়, তোমাকে দেখতে পারতো না নয়নিকা। কেন? তোমার মনে আছে জেহের তোমাকে পাওয়ার জন্য কলেজ গিয়েছিল একবার, আর তখন নয়নিকাকে তুলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ। সেদিন রাতে আমি নয়নিকাকে পৌঁছে দিই। নয়নিকার অবস্থা কিন্তু তখন ভালো ছিল না, হাত কাটা, আর এমনিতেও সে ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা।
নয়নিকাকে আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যাই। নয়নিকা বাড়ির সামনে অজ্ঞান হয়েছে, আর আশেপাশে মানুষ ব্যাপারটাকে খারাপভাবে নিয়েছে, ভেবেছে ওকে রেপ করে ফেলে রেখে গেছে। সমাজকে চেনো তো, তিলকে তাল বানিয়ে দিয়ে 11 সেকেন্ডে সময় লাগে না। নয়নিকা কিছু না করেও তার বদনাম তুলে ফেললো আশেপাশের লোকেরা। আর সেই থেকে নয়নিকার রাগ তোমার প্রতি। তার নামে এত বড় কলঙ্কের দাগের জন্য সে তোমাকে দায়ী করে। ভাবে তোমার জন্যই তো জেহের ওকে তুলে নিয়ে গিয়েছিল, তোমার জন্যই তার এই অবস্থা। সেজন্যই তোমার কোনো রকম ক্ষতি করতে পারলেই তার শান্তি। জেহেরের কাছে যে তুমি ভালো থাকবে, নয়নিকা তা সহ্য করতে পারতো না, হিংসা করতো সে। আমার ইচ্ছে হয়েছিল নয়নিকাকে তখনই পুঁতে ফেলে। তোমার ক্ষতি করতে চায় এমন মানুষকে দুনিয়া থেকে মুছে ফেলতে আমার সময় লাগতো না, কিন্তু তখন আমি শুধু তোমাকে পেতে চাইতাম, তার যেভাবেই হোক। নয়নিকা আমাকে বুদ্ধি দিয়েছিল যে তোমাকে তুলে এনে রেপ করি, এতে তুমি সম্মানের ভয়ে আমাকে বিয়ে করবে। যে বা না করে দিয়েছিল, আমার ওই প্রস্তাব ভালো লাগেনি। তোমার কোনো ক্ষতি ছাড়াই তোমাকে পেতে চাইতাম, কিন্তু নয়নিকা প্রতিদিন এই ব্যাপারটা নিয়ে খ্যান খ্যান করতাম। তা আমার মাথায় সেট হয়ে গেলে আমি ভাবতে থাকি যে ওটাই হয়তো ঠিক হবে। আসলে তোমাকে কীভাবে নিজের করে পাবো সেটাই আসল লক্ষ্য হয়েছিল আমার, যার কারণে এমন নিচু কাজ করতে দ্বিধাবোধ হয়নি। যেবা চাইছিল না কিছুতেই। পর নয়নিকা ওর ব্রেন ওয়াশ করিয়েছে। সে বলেছে তোমাকে রেপ করলে জেহের কষ্ট পেয়ে মরবে, আর জেহের কষ্টে যেহেতু জেবা চায় সেই তো এই পথটাই বেস্ট। জেবাও পরে সায় জানিয়েছে। তারপর নয়নিকা প্ল্যান করলো তোমাকে কোনোভাবে জেহেরের বাগান বাড়ি থেকে বের করে আনবে। সেটাও হলো। তারপর তোমাকে কোনো জোর করা ছাড়াই তুলে নিয়ে যায়। কিন্তু আমি চেয়েছিলাম ওই দিনে বিয়ে করে নেই তোমায়, তাহলে কোনো কষ্ট পেতে হবে না তোমার। কিন্তু তুমি যখন বিয়ে করতে চাইছিলে না আর বারবার জেহেরের কাছে যেতে চাইছিলে, তখন আমার রক্ত গরম হয়ে গেছিল। তাই তোমায়। ঈর্ষিতার শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নয়নিকা প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটা জঘন্য কাজ করতে চেয়েছিল। ওকে মেরেছিলেন কেন? যখন দেখলাম তোমাকে পাইনি, তখন নয়নিকের উপরও রাগ চেপে গেল আমার। আর এমনিতেও তখন নয়নিকের প্রয়োজন ফুরে এসেছিল। নয়নিকে বেঁচে থাকলে তোমার আরও কোনো বড় ধরনের ক্ষতি হতে বসত, আর যে তোমার ক্ষতি করবে তাকে মেরে ফেলবো না তা কি হয়? তাই নয়নিকাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে, আর সেই খুনটা জেহেরের উপর চাপাতে চেয়েছে। ভেবেছে জেহের জেলে গেলে তোমাকে পাওয়া যাবে কোনো বাধা ছাড়াই, কিন্তু পেলেন না তাই তো? আরে আপনি যদি আমাকে জোর করেও নিয়ে যেতেন না, তাও আপনাকে কোনো দিন মানতাম না আমি। ভালোবাসা তো দূর। তুমি শুধু সবসময় আমার কাছেই থাকলে হতো। তোমার ভালোবাসা লাগবে না, আমার ভালোবাসা দিয়ে সবটুকু পূরণ করতাম। কথাটি খুব ধীর স্বরে মাতাল চাহনিতে তাকিয়ে বলল জিহাদ। এই কথার পর ঈর্ষিতার বসে থাকতে অস্বস্তি হচ্ছিল খুব। ইনশিতা। জিহাদের মাদকতা ভরা কণ্ঠে ঈর্ষিতার নাম শুনে তার বসে থাকতে আর ইচ্ছে হলো না। ঈর্ষিতা ওঠার আগে জিহাদ বলল, খুব ভালোবাসি তোমায় ইনশিতা, আমাকে আপন করে নাও, আমাকে একটু ভালোবাসো প্লিজ। একটু ভালোবাসা চাই আমার ইনশিতা। ঈর্ষিতার কোনো ফিল হলো না এই কথা শুনে। জিহাদ তাকে ভালোবাসে ঠিক, এটা ঈর্ষিতা নিজেও বুঝতে পারছে, তবে ভালোবাসার ধরনটা মোটেও গ্রহণযোগ্য নয়। ভালোবাসা পাওয়ার জন্য জিহাদ খুব নোংরা উপায় বেছে নিয়েছে। সে তো পারত রাফিদের মতোই ভালোবাসাকে মুক্ত করে দিতে, কিন্তু না, ভালোবাসাটা যেন তার জেদে পরিণত হয়েছে, আর সে জেদ মেটাতে যে কোনো কিছুই করতে চাইতো। ঈর্ষিতার এটাই ভালো লাগলো না। কেন সে রাফিদের মতো পরিস্থিতিকে মেনে নিতে পারেনি? কেন এত বিকৃত উপায় বেছে নেওয়া? ঈর্ষিতা উঠে পড়লো যাওয়ার জন্য। জিহাদ যেন এতে আরো অস্থির হয়ে পড়ল। ইনশিতা, আর একটু বসো না প্লিজ, আমি কিছু বলবো না, আর শুধু একটু বসো। ঈর্ষিতা এবার কণ্ঠে তেজ ঢেলে বলল, কেন? বসিয়ে রেখে কি করবেন? চোখের ক্ষুধা মেটাবেন? চোখ দিয়ে গিলে খাবেন তাই তো? ভুল ভাবছি ইনশিতা, আমি এমনটা ভাবতেও পারি না। ইনশিতা প্লিজ। জিহাদের চোখের কোণে জল টলমল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। ঈর্ষিতা ঠায় দাঁড়িয়ে রইল। জিহাদ চেষ্টা করছে চোখের পানিটুকু আড়াল করতে। সে চাইছে না কোনোভাবে ঈর্ষিতা তার দুর্বলতা দেখুক। ঘাড় এদিক ওদিক নাড়িয়েও চোখের পানি নিয়ন্ত্রণে আনতে পারছে না। বেহায়া জল উল্টো এতে আরো বাড়ছে। জিহাদ তখন রাগ নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে দারোগার উদ্দেশ্যে বলতে লাগলো, হাত খুলে দিলে কি আমি পালিয়ে যেতাম? তোকে কাছে পাই, বাপের নাম ভরিয়ে দেব শালা। বলতে বলতে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো তার চোখের কোল ঘেঁষে। মুহূর্তে মাথা নিচু করে ফেললো জিহাদ।
এবার তার সত্যিই খুব দুর্বল লাগছে। ইনশিতা ব্যাগ থেকে রুমাল বের করে জিহাদের কাছে এগিয়ে আসলো। ইনশিতার উপস্থিতি টের পেয়েও জিহাদ মাথা তুলল না। তার ভাবনা ছিল ইনশিতা রুমাল দিয়ে তার চোখের জল মুছে দিবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে ইনশিতা রুমালটা টেবিলের উপর রেখে দেয়। ছাড়া পেলে মুছে নেবেন বলে চলে যেতে নেয় ইনশিতা। জিহাদ এবার মাথা তুলে অসহায় চোখে তাকায়, কাতর গলায় বলে, যেও না জান, প্লিজ। ইনশিতা পেছন ফিরে তার দিকে তাকিয়ে বলে, পরবর্তীতে কাউকে ভালোবাসলে ভালোবাসাকে মুক্ত করে দিতে শিখবেন, খারাপ পথ বেছে নেবেন না। তুমি ছাড়ার কাউকে ভালোবাসার কথা ভাবনা তো আসেনি ইনশিতা। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল। জিহাদ কান্না আসা গলায় চেঁচিয়ে বলল, আমার 2 বছরের ভালোবাসাটাকে কেন দেখছো না? আমার ভালোবাসা নোংরা ছিল না ইনশিতা, এমন ভাবে বলো না প্লিজ। ইনশিতা একটু বসো, ছেড়ে যেও না, দোহাই তোমার। ইনশিতার ঠোঁটে একটু হাসি ফুটে উঠল, তার ছেলের হাসি। এমন ভাবে সে একদিন জিহাদের পায়ে পড়ে দোহাই দিয়ে বলেছিল ছেড়ে দিতে, আজ সে জিহাদ দোহাই দিচ্ছে ছেড়ে না যাওয়ার। অদ্ভুত। ইনশিতা দ্রুত বাড়ি চলে আসলো, তার কলেজ যেতে হবে এখন। জেহেরকে তখন ফোন করে জানাতেও ভুলে গিয়েছিল। ফোন বের করে জেহেরকে ফোন দিয়ে বলে সে একটু আগেই কলেজে পৌঁছেছে, চিন্তা না করতে। ওপাশ থেকে জেহেরের কোনো আওয়াজ না পেয়ে ইনশিতা কেটে দেয়। ট্যাক্সি নিয়ে চলে কলেজের পথে। বিষাদে ছেয়ে আছে তার মনটা। নয়নিকার কাজে সে একটুও সন্তুষ্ট নয়, তবুও দোয়া করে যাচ্ছে মৃত নয়নিকার জন্য। যতই হোক, সে তো নয়নিকাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিল। জিহাদ ইনশিতার গমন পথে অসহায় দৃষ্টি মিলে শুধু তাকিয়েছিল। তার কিছুই করার নেই, ভালোবাসা সে হারিয়েছে সারা জীবনের জন্য। এখন আর চোখে জল ঢাকতে ইচ্ছে হচ্ছে না। তাদের কি দোষ? আপন মনে গড়িয়ে পড়ুক তারা, কোনো বাধা নেই। ইনশিতা ট্যাক্সি থেকে নেমে কলেজের গেটের কাছে আসতেই থমকে গেল। গেটের সামনে জেহেরের গাড়ি দাঁড় করানো, আর তার সামনে জেহের ঠেস দিয়ে দুহাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ভয়ে ইনশিতার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তো জেহেরকে মিথ্যে বলেছিল, এখন যদি জেহের জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দিবে? ইনশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে জেহের এগিয়ে আসে এবং আশ্চর্যজনকভাবে সে কিছুই বলল না। উল্টো ইনশিতার কপালে লম্বা চুমু দিয়ে বলল, মনোযোগ দিয়ে ক্লাস করবে, ওকে? আমি নিতে আসবো। ইনশিতা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইনশিতা খেয়াল করলো জেহেরের শরীর মৃদু কাঁপছে, তার চোখে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেন এই আগুন ক্রোধের, যেন সে নিজেকে ঠান্ডা রাখার প্রচেষ্টা চালাচ্ছে। জেহের চলে গেল সঙ্গে সঙ্গে, আর ইনশিতা থম মেরে রইল। কলেজ শেষে ইনশিতা গেটের সামনে দাঁড়িয়ে থাকে 10 মিনিট। জেহেরের আসার খবর নেই। ইনশিতা ভাবল সে ট্যাক্সি করে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে জেহেরের গাড়ি এসে থামে তার সামনে। ইনশিতা উঠে পড়ে। ইনশিতা দেখে জেহের গাড়ি না চালিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। জেহেরকে এবার সে ভালোভাবে পর্যবেক্ষণ করে। তাকে খুব অগোছালো লাগছে, চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে বারবার, ঘোলাটে নীল চোখ। আপনার কি হয়েছে? দেখতে কেমন যেন লাগছে। ইনশিতার কথা শেষ হতে না হতে জেহের তাকে জড়িয়ে ধরল। হতবাক ইনশিতা। জেহের শক্ত করে জড়িয়ে ধরে ইনশিতাকে নিজের কোলে এনে ফেলল। কি করছেন? ব্যথা পাচ্ছি। জেহেরের হাতের বাঁধন আরো শক্ত হলো। বলতে লাগে, আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোনো দিন না। আরে কোথায় যাব? কি সব যাতা বলছেন? মাথাটা পুরো গেছে নাকি? ইনশিতার মুখটা জেহের দুহাতে তুলে বলল, বলো, আমাকে ছেড়ে কোনোদিন যাবে না? আমাকে সব সময় ভালোবাসবে? আমাকে আমাকে খুব ভালোবাসবে রোজ? সবকিছু ইনশিতার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইনশিতাকে চুপ দেখে জেহের জোরে ধমকে উঠল। কি হলো বলো? জেহেরের ধমকে কেঁপে ওঠে ইনশিতা। সামলে উঠে মিনমিন করে বলল, আপনাকে ছেড়ে কেন যাব? আপনাকে আমি ভালোবাসি জেহের। আপনাকে ছাড়ার কথা এই জন্মেও ভাবতে পারি না। জেহের স্বস্তি পেল এই কথায়। ইনশিতার মাথা বুকে চেপে একা একা বিড়বিড় করতে লাগে সে, আমিও তোমাকে ভালোবাসি রোজ, খুব ভালোবাসি। তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। যে বাসবে আমি তাকেই শেষ করে দেব, সব শেষ করে দেব। বিড়বিড় করতে করতে সে গাড়ি স্টার্ট দিল। ছাড়ুন, বসবো। জেহের ছাড়ল না। এক হাতে ইনশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে গাড়ি চালালো বাড়ির রাস্তায়। রাতে জেসমিন চৌধুরীকে দেখা গেল প্রায় উৎভ্রান্তের মতোই কোথাও একটা ছুটে যেতে। একটু আগে ল্যান্ডলাইনে কল এসেছিল। সেই কল পেয়ে ঘরের পোশাকে চলে গেলেন কোথাও। ইনশিতা তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল। জেসমিন চৌধুরীকে এভাবে যেতে দেখে সে বিস্মিত, কিছু বলার সুযোগই পেল না।
রান্না রেখে সে আফজাল চৌধুরীকে ফোন করে জানালো জেসমিন চৌধুরী যাওয়ার ব্যাপারটা। তার 1 ঘন্টা বাদে আফজাল ফোন দিয়ে জানালেন জিহাদকে হসপিটালে নেওয়া হয়েছে। অবস্থা খুবই শোচনীয়। পায়ের হাড় ভেঙে গেছে, ঘাড় মটকে গেছে কিছুটা। জানা যায় দুপুরেই নাকি জিহাদকে জেহের এসে হকি স্টিক দিয়ে মারা শুরু করে। পুলিশ কিছু করার আগে এসে ভেতর থেকে লোহার গেট বন্ধ করে দেয়। পরে কষ্টে দরজা খুলে জিহাদকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়। আর জেহের পুলিশকে হুমকিও দেয়। এখন জেসমিন খবর পেয়ে হসপিটালে ছুটে গেছেন। সবটা শুনে ঈশিতা থ। তার মানে জেহের তখন আলুথালু বেশে জেল থেকে এসছিল। তখনই জেহের শার্টের হাতা ফোল্ড করতে করতে নেমে আসে। রোজকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। হোয়াট হ্যাপেন্ড? স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? ঈশিতা বিস্ময় কাটিয়ে প্রশ্ন করল, আপনি তখন জিহাদকেই মেরে এসেছিলেন তাই না? জেহেরকে নির্বিকার দেখালো, ভাবলেশীন সুরে বলল। হ্যাঁ তো। জেহেরকে নির্বিকার দেখে ঈশিতা আরো বিস্মিত হলো। আপনার কাছে এটা স্বাভাবিক লাগছে? মারতে গেলেন কেন? ও তোমাকে কি বলেছিল মনে নেই? তোমাকে ভালোবাসে, তোমাকে নাকি থেকে যেতে বলেছে, আপন করে নিতে বলেছে। হাউ রিডিকিউলাস! আমার এসব সহ্য হয়নি, তাই মেরে দিয়েছি, ব্যাস। ঈশিতা বড় বড় চোখ করে তাকালো। আপনি কি করে জানলেন এসব? তোমার কলেজে খোঁজ নিলে জানতে পারি তুমি যাওনি। পরে গাছদের বললে তারা জানায় তুমি মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর সাথে জিহাদের সঙ্গে দেখা করতে গিয়েছ। অফিসের পথে না গিয়ে আমি ওখানে যাই, আর তোমার আর জিহাদের সব কথা শুনতে পাই। দেন তুমি চলে আসার আগেই তোমার কলেজে এসে পড়ি। আমাকে যখন কলেজে দেখেছিলেন তখন কিছু বলেননি কেন? এই প্রশ্নে জেহের ঈশিতার কাছে এগিয়ে আসলো, খুব কাছে। আমি তখন খুব রেগে গেছিলাম। সেই রাগ আমি চাইনি তোমার উপর দেখাতে। আমার বাজে রাগটা তোমাকে খুব কষ্ট দেয় রোজ, যার কারণে তুমি আমার থেকে দূরে সরে যাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তুমি দূরে সরে যাও, তাই আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছি। ঈশিতা চোখ বন্ধ করে রইল শুধু। জেহেরের তপ্ত নিঃশ্বাসে তার সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে বারংবার। তার ভালো লাগলো এই ভেবে যে জেহের তাকে কষ্ট না দিতে নিজেকে কন্ট্রোলে রাখতে চাইছে। তবে সেই রাগের শিকার যে অন্য কাউকে হতে হয়, যেমনটা এখন জিহাদ হলো। চোখ খুলল ঈশিতা, 1 কদম পিছু হটে সে। জিহাদকে মেরে মোটেও ভালো কাজ করেনি। জেহেরের চোখে রাগের আভাস ঝিলিক দিল, তা বুঝতে পারল ঈশিতা। আর এটাও বুঝতে পারলো যে জেহের অন্য কিছু মিন করছে এটাকে। তাই জেহের কিছু বলার পূর্বেই সে বলল, আসলে বলতে চেয়েছিলাম ও তো ওর শাস্তি পাচ্ছেই তাই না? ওর রায় হতো তো কিছুদিন পর। বাবা সেই ব্যবস্থা করে রেখেছিল। তাহলে ওকে মারার কি দরকার ছিল? আপনিও তো ঝামেলায় ফেসে যেতে পারেন। তার কোনো সুযোগই নেই, আর ওর শাস্তি আরো কঠিন হওয়া দরকার। আমি তো চেয়েছিলাম মেরেই ফেলবো, ওই ডাম্বাস পুলিশগুলোর জন্য পারলাম না। জেহের চোখ মুখ খিচে বলল কথাটা, যেন জিহাদকে মারতে না পেরে তার দুনিয়ার আফসোস হচ্ছে। ঈশিতা চেয়েছিল হাসপাতালে যাবে, জিহাদকে দেখতে নয়, জেসমিন চৌধুরীকে সামলাতে। মহিলাটা এত ভাবে সন্তানের জন্য। এই ভাবনাটা যদি জিহাদের ছোটবেলার সময় থাকতো, তাহলে আর জিহাদের এমন দিন দেখতে হতো না। হসপিটালে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল ঈশিতা। জেহের মারাত্মক পরিমাণে রেগে আছে। এখন আবার এই কথা বলে রাগাতে চায় না। ঘরের পরিচারিকা একজনকে পাঠিয়ে দিল হসপিটালে জেসমিন চৌধুরীকে দেখার জন্য। কেটে গেল প্রায় 2 মাস। এই 2 মাসে জিহাদকে হসপিটালেই থাকতে হয়েছে, অবশ্যই পুলিশের নজরবন্দি হয়ে। অবস্থায় তেমন একটা উন্নতি হয়নি। জেসমিন চৌধুরী রোজ গিয়েছেন ছেলেকে দেখতে, সাথে হরেক রকমের খাবার। জিহাদ তাকে দেখে কোনো ধরনের উচ্ছ্বাস প্রকাশ করত না। বেডে শুয়ে থেকে সবসময় নজর রাখত দরজার দিকে, আর ভাবত এই বুঝি তার প্রিয় মানুষটি তাকে এক ঝলক দেখার জন্য আসবে। তার ভাবনাগুলো ছিল বৃথা, তবুও নিজ মনে ভাবনা বুনতে তো কোনো বাধা নেই। ঈশিতা জেহেরের দিন কাটছে ভালোই, তবে ঈশিতা ভয়ে ভয়ে থাকতো। জিহাদের ভয় কাটেনি। আবার যদি আগের মতো হঠাৎ হামলে পড়ে, বিপদের তো কোনো ঠিক ঠিকানা নেই। তার একদিন সকালে একটি অদ্ভুত ঘটনা ঘটল। জেবা আসলো হুট করে। তখন সকলে ড্রয়িং রুমে বসেছিল। জেবাকে দেখে ঈশিতা চমকে দাঁড়িয়ে গেল। আজ তার কলেজ নেই, আর জেহের অফিসে। জেহের যদি এখন জেবাকে দেখতো, তাহলে নিশ্চিত জেবাকে জবাই করে ফেলতো। জেবা কাঁদতে কাঁদতে এসে হঠাৎ করে ঈশিতার পায়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও ঈশিতা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
ঈশিতা দ্রুত পা সরিয়ে জেবাকে তুলল। জেসমিন চৌধুরী জেবাকে দেখে খুব রেগে গিয়েছেন। রাগের মাথায় জেবাকে নিজের দিকে ফিরিয়ে পরপর দুবার চড় মেরে দেন। মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় ক্ষতি করতে বিবেকে বাঁধল না? তোমাকে উচিত ছিল নয়নিকার মতো মেরে ফেলা। তোমাকে পেটে ধরাটাই আমার ভুল ছিল। জেবা জেসমিন চৌধুরীর পায়ে পড়ল। মা, হো মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও গো মা। জেসমিন চৌধুরী পা ছাড়িয়ে দূরে গেল। আগে মনে ছিল না নিজের করা অপরাধের কথা, তা এখন কি মনে করে ক্ষমা চাইছো? এটা কোনো প্ল্যান নয় তো তোমাদের? জেবা জোরে জোরে মাথা নাড়ল। মা বিশ্বাস করো, আমি মন থেকে ক্ষমা চাইছি। আমার অপরাধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল এতদিন, কিছুতেই শান্তি পেতাম না। এতদিন আমি রংপুরের বাসায় ছিলাম, সব কিছু থেকেও যেন কিছুই ছিল না, আমার ঘুম হারাম হয়ে যেত। আমি প্রায়শ্চিত্ত আমার ভুলের জন্য, আমাকে ক্ষমা করে দাও না মা। যার সাথে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। জেবা বসা থেকে ঈশিতার পা ধরল আর বারবার বলতে লাগলো ক্ষমা করে দেওয়ার জন্য। ঈশিতা অপ্রস্তুত বোধ করলো। জেবাকে ছাড়িয়ে তাকে সোফায় বসিয়ে দিল। এক গ্লাস পানি এনে তাকে খাইয়ে দিল। তার পাশে বসে বলে, তুমি মন থেকে ক্ষমা চেয়েছো, এটাই অনেক। আল্লাহর কাছে ক্ষমা চাও, উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। জেসমিন চৌধুরী ঈশিতাকে সাবধান করার গলায় বললেন, একে একদম সুযোগ দিবে না নিশিতা। লাই পেয়ে পেয়ে দেখবে আরো ক্ষতি করার সুযোগ পাবে। জেবা মাথা নিচু করে কাঁদছে। ঈশিতা ইশারায় মাকে শান্ত হতে বলে। জেসমিন চৌধুরীকে একপাশে নিয়ে বলে, ও আপনার মেয়ে মা, ভুল করেছে, এখন ক্ষমাও চেয়েছে, ক্ষমা করে দিন না। আমার বিশ্বাস ও আর এমন ভুল করবে না। ইনশিতা দেখো, আপনি তোর মা, একবার ক্ষমা করে দেখুন, একবার ওর মাথায় হাত বুলিয়ে দিন। এতটা মাস অপরাধ বোধ মাথায় নিয়ে মেয়েটা বেঁচে ছিল, এটাই অনেক। জান মা, একবার ওর পাশে বসে ওকে কাছে টেনে নিন। জেসমিন চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। ধীর পায়ে এগিয়ে গেলেন জেবার দিকে। এই মেয়েটা তো তার পেটের, একবার ক্ষমা করে দেওয়াই যায়, কিন্তু যা অপরাধ করেছে তাতে সময় লাগবে ক্ষমা করতে। জেবার পাশে বসে তার হাত ধরতে জেবা হাউমাউ করে কেঁদে উঠে জেসমিনকে জড়িয়ে ধরে। ঈশিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু বাদে কলিং বেল বেজে ওঠে। ঈশিতা গিয়ে দরজা খুলতেই দেখে রাফিদ দাঁড়ানো। সে অস্থির গলায় বলল, কোনো সমস্যা? একটু জরুরি তলব করলে? কিছু হয়েছে? ঈশিতা উত্তর না দিয়ে তাকে ভেতরে আসতে বলে। রাফিদ ভেতরে ঢুকেই দেখে জেবা বসা। তার চোখ মুখ শক্ত হয়ে আসে, যেন এক্ষুনি জেবাকে সে মেরে ফেলবে। সেদিন সে ঈশিতার করুণ অবস্থা নিজ চোখে দেখেছিল, আর তার জন্য এই সামনে বসে থাকা মেয়েটাই দায়ী। হাত মুঠ করে সে সামনে সোফায় বসে। জেবা তাকে দেখে আরো ডুকরে কেঁদে ওঠে। রাফিদের কাছে এসব ন্যাকামি লাগলো। ঈশিতাকে তার গলায় বলল, কি বলবে বলো ইনশিতা, আমার যেতে হবে আবার। ঈশিতা রাফিদের পাশে বসে বলতে লাগলো, জেবাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি জানি তুমিও রেগে আছো জেবার উপর, ওকে ক্ষমা করে দেয়া যায় না। রাফিদ চাপা স্বরে বলল, তোমার কত বড় ক্ষতি করতে চেয়েছে ও, সেটা কি ভুলে গেলে? তুমি ক্ষমা করতে পারলেও আমি পারবো না, নেভার। ঈশিতা কিছু সময় চুপ থেকে বলল, ভাইয়া তুমি আমার একটা কথা রাখবে? বলো। আগে বলো রাখবে। আগে শুনে নেই। জেবাকে বিয়ে করে নাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাফিদ উঠে দাঁড়ায়। তা কখনোই সম্ভব নয় ইনশিতা। কেন ভাইয়া? জানো মেয়েটা আমাকে কত ভালোবাসে, তাহলে আপত্তি কিসের? আচ্ছা বানলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি কি ভালোবাসতে পারবো ওকে? হয়তো ওকে ভালো না বেসেও সংসার করতে পারতাম, তবে যেবা যা করেছে তাতে আমি ওকে বেঁচে থাকতেও ক্ষমা করব না। সারাটা দিন ওকে আমার ঘৃণা নিয়েই বেঁচে থাকতে হবে। আর আমার মা বাবাও জেবাকে প্রচুর ঘৃণা করে। জেবা এবার রাফিদের কাছে এসে হাত করে বলতে লাগে, এভাবে বলো না রাফিদ, আমি তোমাকে ভালোবাসি, ঘৃণা নিয়েও সংসার করতে পারবো আমি, তাও আমায় দূরে ঠেলে দিও না। তা কখনোই সম্ভব নয়। জেবা চেঁচিয়ে উঠল। কিন্তু কেন? রাফিদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, কারণ আমি অলরেডি বিয়ে করে ফেলেছি। ঈশিতা আর জেবা দুজনেই সমস্বরে বলল, কি? হ্যাঁ, 6 দিন আগেই আগদ হয়ে গেছে আমার, সামনের সপ্তাহে তুলে নিব। জেবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে পানি পড়াও বন্ধ হয়ে গিয়েছে তার। ঈশিতা এখনো বিস্ময় কাটাতে পারছে না। কবে হলো, কখন? আমাকে জানালে না কেন? একটু আসলে হঠাৎ করেই হয়ে গিয়েছে, তোমাকে জানানোর সুযোগ পাইনি। পাত্রীকে? শিফা।
আরেক দফা চমকালো ইনশিতা। জেবা এসে ক্রোধান্বিত হয়ে রাফিদকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শিফা একটা লোভী মেয়ে রাফিদ। ও আগে জেহের ভাইয়ের পিছু পিছু ঘুরতো। একটা লোভী মেয়েকে কি করে বিয়ে করতে পারলে? রাফিদ জেবার হাত ছাড়িয়ে ধাক্কা দিল তাকে। ছিল, লোভী মেয়ে ছিল, তবে সেটা আরও 1 বছর আগের কথা। এখন সে না লোভী আর না অশ্লীল। তার সাথেই আমার সংসার শুরু হবে, দোয়া করিও। জেবার আগে থরথর করে কাঁপছে, তখন চিল্লিয়ে চিল্লিয়ে বলল, ওই মেয়েটাকে আমি মেরে ফেলবো। আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে, তাকে আমি শেষ করে ফেলবো। বলে সে বেরিয়ে যেতে নেয়। রাফিদ জেবার হাত ধরে আটকায়, ছুঁড়ে মারে সোফার উপর। সেদিন কিন্তু তুমিও একইভাবে আমার জাহেরের ভালোবাসাকে ছিনিয়ে নিতে চেয়েছিলে, তাও কত খারাপ উপায়। ভালোবাসার মানুষ অন্য কারো হলে কতটা কষ্ট লাগে দেখলে তো। ভালোভাবে নিজের জীবন নতুনভাবে শুরু করো। তুমি যে ভুলটা করেছো তা তোমার কাছে সামান্য হলেও সেটা সামান্য নয়। একজন মেয়ের সম্ভ্রম হানি করতে সাহায্য করেছো তুমি। ভাবতে পারো তোমার মানসিকতা কতটা নীচ। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তবে তুমি যদি আমার শিফার ইনশিতার ক্ষতি না করার মানসিকতা নিয়ে জীবন কাটাও, তাহলে হয়তো ক্ষমা করতেও পারি। এবার তুমিই ভাবো, সকলের ক্ষতি করে আমার কাছে আরও খারাপ হতে চাও, নাকি যা হয়েছে তা মেনে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাও? নাও, ডিসিশন ইজ ইয়োর্স। চলি, ভালো থেকো। রাফিদ চলে গেলে জেবা হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে। ইনশিতা গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইনশিতাকে জড়িয়ে জেবা কাঁদতে কাঁদতে বলে, কেন ইনশিতা, আমার সাথেই কেন এমন হলো? কেন রাফিদ আমাকে ক্ষমা করে বিয়ে করতে চাইছে না? কেন? ইনশিতা জেবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, যা হওয়ার হয়ে গিয়েছে জেবা। এখন তোমার আমার কারোরই সাধ্য নেই ভাগ্য বদলানোর। মেনে নাও জেবা, হতে পারে পরবর্তীতে রাফিদের থেকেও ভালো কোনো জীবনসঙ্গী পেয়ে যাবে। আচ্ছা, তুমিই ভাবো, রাফিদ তোমাকে ভালোবাসে না, উল্টো তোমাকে ঘৃণা করে। এখন যদি সেই ঘৃণা নিয়েই রাফিদের সাথে সংসার করো, তাহলে তুমি ভালো থাকতে পারবে তো? তুমি হয়তো আবেগের বশে বলবে তুমি পারবে। আবেগ দিয়ে কিন্তু এই জগৎ চলে না, ভাবতে হয় বাস্তবতা দিয়ে। সংসারের কয়েকদিন পর যখন দেখবে রাফিদ তোমাকে আগের চেয়েও বেশি ঘৃণা করবে, তখন তুমি নিজেই অতিষ্ঠ হয়ে যাবে। তোমার কাছে সব বিষাক্ত লাগবে। সংসার তো হবেই না, বরং তুমি তখন আত্মহত্যার পথ বেছে নেবে। ইনশিতা জেবাকে সামনে এনে আবার বলল, তাহলে তুমিই ভাবো, দিনে দিনে মরণ যন্ত্রণার সাথে বসবাস করার চেয়ে উত্তম নয় কি সেই যন্ত্রণা থেকে দূরে থাকা? তাহলে তুমিও রাফিদের থেকে দূরে থাকবে। ঘৃণ্য কাজ করে শুধু শুধু দরকার কি পাপের বোঝা বাড়ানোর? নিজের জীবন শুরু করো নতুনভাবে। বলা তো যায় না কখন তোমার জীবনে কারোর আগমনে রাফিদকেও ভুলে যাবে। পেছনের সব কষ্ট ছুঁড়ে মারো আর ভবিষ্যৎ ভেবে কাজ করো, ইনশাআল্লাহ সফল হবে। জেবা এতক্ষণ নীরব থেকে ইনশিতার কথাগুলো শ্রবণ করলো শুধু। বাবাকে টিকিট কাটতে বলো, আমি চলে যাবো এখান থেকে। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। দূরে গিয়ে নতুন করে সব শুরু করব, সব। ইনশিতা মৃদু হেসে বলে, আচ্ছা। জেবা তার পাপের শাস্তি ভোগ করেছে, ভালোবাসার মানুষকে হারিয়েছে সে। ইনশিতাকে বিপদে ফেলার জন্য সে শুধু হেল্প করেছিল, অথচ তার শাস্তি কতটাই না ভয়ানক। কখনো ক্ষুদ্র পাপ কাজের শাস্তিও হতে পারে বৃহৎ। এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে জেবা। ইনশিতার কথাই নতুন করে জীবন শুরু করবে, নতুন করে বাঁচতে শিখবে সে। জেবাকে রুমে দিয়ে ইনশিতা নিচের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। আবার কিছু আওয়াজ শুনল। পিছু ফিরতেই দেখলো কেমন হুড়মুড়িয়ে জেহের ঘরে ঢুকলো। একি, আপনি অসময়ে? জেহের উত্তর না দিয়ে দৌড়ে এসে ইনশিতার বাহু ধরে কাছে আনলো। চুল উস্কো খুস্কো, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, রাফিদ এসেছিল? হ্যাঁ। কেন এসেছে? তুমি ওর সামনে ছিলে? তোমার সাথে কথা বলেছ? কি কথা বলেছিল? ওকে এখানে আসতে কে বলেছে? কি আশ্চর্য, কয়টা প্রশ্নের উত্তর দিব? যা বলেছি সব বলো। আচ্ছা, আপনি একটু রেস্ট নিন, ঘেমে গেছেন তো। লাইম জুস আনছি আমি। কিচ্ছু লাগবে না আবার, বলো তুমি। জেহের ইনশিতাকে কাঁধে তুলে রুমে নিয়ে গেল। বিছানার সামনে দাঁড় করিয়ে ইনশিতাকে দুহাতের বন্ধনে আবদ্ধ করে বলে, কি বলেছে তোমায়? আবার নতুন করে ভালোবাসার কথা বলেছে? আমাকে তোমার থেকে কেড়ে নেওয়ার কথা বলেছে? না রে বাবা, আপনি শান্ত হন, আমি বলছি। তোমাকে বলেছিলাম না কোনো ছেলের সামনে না যেতে? আর রাফিদের সামনে তো নয়ই। আমার সহ্য হয় না, রুমে একদম বন্দি করে রাখবো। জেহের কিছুতেই শান্ত হচ্ছে না। সে একাধারে বলেই যাচ্ছে এক কথা, রোজ আমি কিন্তু রাফিদকে মেরে ফেলবো রোজ। ওকে যেন তোমার আশেপাশেও না দেখি।
ঈশিতা হঠাৎ করে জেহেরের মুখ চেপে ধরল, হাত দিয়ে না, অন্যভাবে। কিছুক্ষণ পর ছাড়লো জেহেরকে। জেহের এখনো চোখ বন্ধ করে আছে। রোজ তাকে ছাড়ার পর আবার সে রোজের দিকে এগিয়ে গেল। ঈশিতা মুখের কাছে হাত এনে বলে, আগে পুরো কথাটা শুনুন বলছি। জেহের যেন তাও শুনতে চাইছে না। ঈশিতাকে চেপে ধরে ঠোঁটের দিকে এগোতে চাইছে বারবার। ঈশিতা জেহেরের মুখ চেপে সবটা বলে ফেললো হড়বড় করে। জেবা আসার কথা শুনে জেহেরের নেশা চোখে আগুনের ঝলকানি দেখা দিল। চোয়াল শক্ত হয়ে এলো তার। সে উঠে দাঁড়ালো। ঈশিতা জেহেরকে বাধা দিল। এখন আর কিছু করবেন না, এমনিতেই অনেক বড় ধাক্কা গেছে আজ ওর ওপর। প্লিজ এখন আর কোনো হাঙ্গামা করবেন না, আর ও এই দেশ ছেড়ে দেবে কয়েকদিন পর। জেহের তাও শুনল না। রাগে তার কপালে রগ ফুলে উঠেছে, মাথায় দপদপ করছে আগুন। ঈশিতা জেহেরের হাত ধরে নিজের দিকে ফেরালো। জেহেরের হাত তার কোমরে রেখে জেহেরের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ালো। জেহেরের বুকে অশ্রু ছোয়ালো হালকা করে। সে টের পেল জেহের বড় বড় নিঃশ্বাস ফেলছে। রাগ উধাও হচ্ছে ধীরে ধীরে। এই একটাই অস্ত্র জেহেরকে রাগ থেকে বের করার। ঈশিতা জেহেরের ঠোঁটে হাত ছোয়ালো। জেহের নিজেকে সামলাতে না পেরে রোজের ঠোঁটে ডুবে উষ্ণ স্পর্শে ভরিয়ে দিতে থাকে তাকে। পরদিন সকালে আরেকটা চমক দেওয়ার খবর তাদের জন্য অপেক্ষা করছিল। জিহাদকে হসপিটালের কোথাও পাওয়া যায়নি। গতরাত থেকে হাওয়া, অথচ চারিদিকে পুলিশের কড়া নজরদারি। তাহলে কিভাবে বা পালালো সে? জেবাকে বলা হলেও সে জানে না বলে জানায়। খবরটা শুনে ভয়ে ঈশিতার বুক কামড়ে ধরল। জিহাদ কি নতুন কোনো ফাঁদ পেতেছে? এটা কি তার নতুন কোনো চাল ঈশিতাকে পাওয়ার? ঈশিতার সেই খবর শুনে আজ কলেজ যায়নি। জেহেরকে অফিস যেতে বারণ করেছে। জেহের সেই কথা শুনে রেগে গিয়ে বলে, জিহাদের ভয়ে আমি কেন অফিস যাওয়া বন্ধ করব? এতে ভয়ের কি আছে? ও কিছুই করতে পারবে না। তাড়াতাড়ি রেডি হও, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিস যাব। ঈশিতা মিনতি করে বলল, 2 দিন অফিস কামাই দিলে কিছু হবে না। জিহাদকে আগে ধরে নি প্লিজ জেহের, আমার ভালো লাগছে না কিছুই। যদি কোনো কিছু হয়ে যায় রিস্ক নেওয়ার প্রয়োজনটা কি? আমি আপনাকে হারাতে চাই না জেহের। ঈশিতার চোখে মুখে জেহেরকে হারানোর আতঙ্ক দেখা দিয়েছে। ঈশিতার কান্নারত মুখ দেখতে জেহেরের ভালো লাগছে না, আবার এদিকে বিরক্তও লাগছে। কেন রোজ জিহাদকে ভয় পাবে? রোজকে আর কোনো টেনশনে না ফেলতে সে অফিসে যাওয়া বন্ধ করলো, শুধু আজকের জন্যই। ওকে, যাব না, কিন্তু তার পরিবর্তে আমার কিছু চাই। যে কি? জেহের গভীর দৃষ্টি মেলে তাকায় ঈশিতার পানে। ঈশিতা ভরকে গেল। সে জেহেরের এই দৃষ্টির মানে বুঝলো। তা দেখে জেহের ঠোঁট কামড়ে হাসলো। ডোন্ট ওয়ারি, যা ভাবছো এমন কিছুই চাইব না। আমি শুধু চাই একসঙ্গে মুভি দেখবো। ঈশিতা হাঁপ ছাড়লো, মৃদু হাসলো সে। জেহের মুভি দেখার প্রস্তুতি নিয়েই বসলো। জানালার পর্দা টেনে রুমটাকে অন্ধকার বানিয়ে পপকর্ন নিয়ে বসে। বালিশের সাথে হেলান দিয়ে বুকের ওপর রোজের মাথা টেনে আনে। তবে মুভি দেখতে গিয়ে ঈশিতা দুনিয়ার সবচেয়ে বড় লজ্জার সম্মুখীন হলো। জেহের ইচ্ছে করে এমন মুভি ছাড়লো। মুভির প্রায় বেশ কয়েকটি সিনে প্রচুর আপত্তিকর সিন আসলে ঈশিতা লজ্জায় উঠে পড়তে চায়। জেহের তা দেখে ঈশিতাকে কোলের উপর এনে জোর করে চেপে ধরে। তার পুরো দৃষ্টি রোজের লজ্জারাঙা রক্তিম গালের উপর। ঘো লেগে আসছে তার। লজ্জায় ঈশিতার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। কোনো মতে বলল, এসব কি? আমি দেখবো না এসব, ছাড়ুন। কি অসভ্য আপনি। অসভ্য কাজ করতে পারো, আর অসভ্য কিছু দেখলেই দোষ। ঈশিতার কথা বন্ধ হয়ে গেল লজ্জায়। তার উপর জেহেরের হাত বিচরণ করছে ঈশিতার জামার ভেতর। ঈশিতার ইচ্ছে হলো মাটি ফাঁক হয়ে যাক আর সে লাফিয়ে পড়ে। এত লজ্জা, ইস এত লজ্জা।